নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনটি মূলত কলকাতা পোর্টকে কেন্দ্র করে। কলকাতা পোর্টে অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে চলেছে এবং বর্তমানে কি চলছে, এই বিধানসভা কেন্দ্রটিতে ফিরহাদ হাকিমের যে পর জয়, সেইগুলোর কারণ কি হতে পারে এবং এইবার একটা পঞ্চমুখী লড়াই হতে চলেছে। অনেকে বলছে চতুর্মুখী, কিন্তু আদেও কি চতুর্মুখী লড়াই? আর এই যেই বিধানসভা কেন্দ্রটির নাম বললাম, এটি কিন্তু আগে গার্ডেন রিচ নামে পরিচিত ছিল। আপনারা হয়তো সকলেই জানেন যে এই বিধানসভা কেন্দ্রটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু বোমা বর্ষণ করেছিল জাপান। তাও একবার নয়, দুবার। এর পেছনে অনেক রকমের কারণ থাকতে পারে, সেগুলো ঐতিহাসিক যারা রয়েছেন, হিস্টোরিয়ানস, তারা হয়তো বিবেচনা করবেন। আপাতত আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাই। এই কলকাতা পোর্টের মধ্য দিয়ে বহু মানুষের আনাগোনা হতো সেই সময় দাঁড়িয়ে। একটা আপনাদের তথ্য দিই, সেই সময় দাঁড়িয়ে বহু মানুষ যারা কিনা শ্রমিক, তারা মরিশাস থেকে ফিজি এবং ক্যারাবিয়ানের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে পাড়ি দিতেন এই কলকাতা পোর্টের মধ্য দিয়ে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে কেন্দ্রটি, বিধানসভা কেন্দ্রটি মূলত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে। আপনারা হয়তো এটা জানলেও অবাক হবেন যে ফিরহাদ হাকিম, যিনি অতীতে কী ধরনের কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল আপনারা জানেন হয়তো, যে হিন্দুরা যারা রয়েছেন, মানে অন্যান্য রিলিজিয়ান মুসলিম বাদে, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, কারণ তারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি। আবার বলেছিলেন যে 50% মানুষ উর্দু বলবেন এই পশ্চিমবঙ্গে। তাহলে এনার মধ্যে দিয়ে কোথাও না কোথাও কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আমরা বহুবার শুনতে পেয়েছি, যেটা তৃণমূল কংগ্রেসের মাননীয়া কখনো প্রতিবাদ করেননি, যার বিরুদ্ধে একটা কথাও খরচ করেননি। এর পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে, গোপন কারণ, সেগুলোর মধ্যে না হয় আজকে যাচ্ছি না, কারণ আমাদের বিষয় মূলত এই বিধানসভা কেন্দ্রটিকে কেন্দ্র করে। দেখুন, এইখান থেকে জেতা এই মুসলিম মেয়র, মানে ফিরহাদ হাকিম, মুসলিম মেয়র এই কারণেই বলছি, ইনি প্রথম মুসলিম মেয়র, কলকাতার প্রথম মুসলিম মেয়র এই ফিরহাদ হাকিম। মমতা দেবীর দয়ায় এইটাও সম্ভব হয়েছে। আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা করতে যাই, তখন আমাদের অতীতটাও একটুখানি ঘেঁটে নেওয়া দরকার। সুতরাং এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু করব না। 2001 সাল থেকে যদি আমরা এই বিধানসভা কেন্দ্রটিকে একটু পর্যালোচনা করার চেষ্টা করি, তবে কি দেখব? 2001 সালে এই জায়গাটির নাম ছিল গার্ডেন রিচ, এবং এইখান থেকে যিনি জিতেছিলেন তিনি সিপিআইএম প্রার্থী, তার নাম ছিল মোহাম্মদ আমিন, এবং যিনি কন্টেস্ট করেছিলেন তার সঙ্গে তিনি হলেন আব্দুল খালেক মোল্লা, কংগ্রেস থেকে সেকেন্ড ইনি হয়েছিলেন। 2006 সাল যখন আসলো, তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। 1999 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোট করতে চেয়েছিলেন, কিন্তু জোটটা করেননি। তিনি বলেছিলেন যে বিজেপি কোনো রকমের সাম্প্রদায়িক দল নয়, বিবৃতি জারি করে বলেছিলেন, এবং বিজেপির সঙ্গে তিনি কিন্তু সিট শেয়ার করলেন। জোট যদিও করেননি, কিন্তু সিট তো শেয়ার করলেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে এনডিএর সঙ্গে সরাসরি জোটে নামলেন এবং 60টি আসন জিতলেন। মাননীয়া অতীতে কংগ্রেস করতেন, কংগ্রেসের সভাপতি না হওয়ার সুবাদে তিনি দলত্যাগ করলেন, এবং এই মমতা দেবীকে এই কংগ্রেস যাদবপুর থেকে প্রার্থী করে তাকে সংসদে নিয়ে গেল একদম কনিষ্ঠতম সাংসদ হিসেবে। তাহলে বুঝতে পারছেন কে বিশ্বাসঘাতক, কে মীর জাফর, সেটা না হয় আমরা পরবর্তীতে আলোচনা করব। যখন 2006 সাল আসছে, তখন আব্দুল খালেক মোল্লা, এই কংগ্রেসের নেতা, কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে জিতে গেলেন, এবং মোহাম্মদ আমিন, তিনি সিপিআইএমের ছিলেন, তিনি কিন্তু সেকেন্ডে চলে গেলেন। যখন 2011 সাল আসছে, তখন কলকাতা পোর্টের যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন, তারা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেল বলা যেতে পারে। ফিরহাদ হাকিম তখন এন্ট্রি নিলেন এবং প্রায় 25,000 ভোট কিন্তু লিড করলেন তিনি, এবং সেই সময় একটা নতুন পার্টির আগমন ঘটলো, তারা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, তারা সেকেন্ডে থাকলেন। এরপর যখন 2016-তে এখানে ভোট হলো কলকাতা পোর্টে, তখন ফিরহাদ হাকিম আবারও জিতলেন সেই একই মার্জিন, প্রায় 26,548। কিন্তু সেখানে সেকেন্ড যারা হলেন তারা কিন্তু রাকেশ সিং সেই সময় কংগ্রেসে ছিল, তিনি সেই পার্টি থেকে বিজেপিতে যোগ দিলেন। 2021 সালে যখন কন্টেস্ট হলো, তখন কিন্তু সেখান থেকে কংগ্রেসের অবোধ কিশোর গুপ্ত 68,554 ভোটে হারলেন। অর্থাৎ ফিরহাদ হাকিম 68,000, কার্যত 3 ডবল হয়ে গেল তার মার্জিন।
এই যে তার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া মার্জিন, কোথাও না কোথাও আপনাদের বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রায় 71%-এরও বেশি মুসলমান ভোট পেয়েছিল 2021 সালে। কার্যত সমস্ত পার্টির অতীতকে একেবারে ছাড়িয়ে দেওয়া যাওয়ার মতো ঘটনা যে একটি নির্দিষ্ট সম্প্রদায় এতগুলো ভোট একটি নির্দিষ্ট পার্টিকে দিচ্ছে। কিন্তু এখন শুরুতে আপনাদের বললাম যে লড়াইটি হতে চলেছে পঞ্চমুখী। কেন পঞ্চমুখী লড়াই, চতুর্মুখী নয় কেন বা ত্রিমুখী নয় কেন? দেখুন, টিএমসির তরফ থেকে তো ফিরহাদ হাকিম দাঁড়াবেন এটা নিশ্চিত ছিল, তিনি দাঁড়িয়েছেন সেখান থেকে। বিজেপির থেকে রাকেশ সিং দাঁড়িয়েছেন, যাকে নিয়ে উত্তরোত্তর কন্ট্রোভার্সি হয়ে থাকে, তাকে জেলে পোড়া, তার বিরুদ্ধে ফলস কেস দেওয়া, অনেক রকমের তিনি অভিযোগ করেন। তার মেয়েও নাকি বিভিন্ন রকম লাইভ করে এইগুলো বলে থাকেন যে আমার বাবার বিরুদ্ধে এই রকমের ঘটনাবলী ঘটানো হচ্ছে, তাকে হ্যারাস করা হচ্ছে। তাহলে পড়ে থাকলো সিপিআইএম এবং কংগ্রেস। কিন্তু এখানে আরও একটি নতুন পার্টির কিন্তু সমাগম হলো, সেই হুমায়ুন কবির বাবুর জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। যেটা আপনাদের বলছিলাম, সিপিআইএম এর থেকে এখান থেকে দাঁড়িয়েছেন ফরাজ খান, কংগ্রেস থেকে আকিব গুলজার এবং জেইউপি থেকে রফিকুল হাসান। আপনারা হয়তো একটুখানি ভাবনা চিন্তায় পড়ে গেছেন যে সবগুলো প্রার্থী মুসলিম কেন, এখানে কেউ হিন্দু প্রার্থী কেন দিচ্ছে না বিজেপি বাদে? কারণ একটাই, এটি হচ্ছে মূলত মুসলিম প্রধান একটি বিধানসভা কেন্দ্র। 2011 সালের যদি আমরা জনগণনা দেখি, তবে 60 থেকে 62% এখানে মুসলিম রয়েছে, 35 থেকে 37% হিন্দু এবং 1 থেকে 2% শিখ এবং খ্রিস্টান। এবার একটা স্বাভাবিক অঙ্কের মধ্যে দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন, আজ সিপিআইএম এবং কংগ্রেস আলাদা, কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে তারা এক ছিল, তবুও তারা জিততে পারেননি। কার্যত ভোট ভাগাভাগিতে তারা নেমেছিলেন, মানে ভোট কাটুয়ার কাজ করেছিলেন। এইবার জেইউপি এবং কংগ্রেস সিপিআইএম তিনটা পার্টি একেবারে আলাদা আলাদা। জেইউপি তো নতুনভাবে ঢুকে পড়েছে, তাহলে আপনি বুঝুন এই 60% মুসলিম ভোট কোথাও না কোথাও ভাগ হবে এই 5 জনের ভেতরে, 4 জনের ভেতরে। কারণ টিএমসির ফিরহাদ বাবু তিনি মুসলিম ভোট পাবেন, সিপিআইএমের ফরাজ খান তিনি পাচ্ছেন, কংগ্রেস জেইউপি তো অবশ্যই পাবেন, কারণ বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জেইউপির যিনি প্রধান রয়েছেন অর্থাৎ হুমায়ুন কবির বাবু, ওনাকে একেবারে ভগবান মেনে নিয়েছেন, কারণ উনি বাবরি মসজিদ বানিয়েছেন। কম কথা, বাবরি মসজিদ। তো সেই বাবরি মসজিদ বানানো ব্যক্তিটিকে কেউ ভুলতে পারেন? সুতরাং সেইখানে প্রচুর পরিমাণে মুসলিম ভোট যাবে। এর ফলস্বরূপ দেখা যাবে রাকেশ সিং আস্তে করে কোনার দরজা দিয়ে আবার বেরিয়ে না যায়, কারণ 35 থেকে 37% ভোট একেবারে বিজেপির ঝুলিতে যাচ্ছে, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকার কথা নয়। হয়তো 2 থেকে 3% মানুষ কট্টর সিপিআইএম করে, 2% মানুষ হয়তো কংগ্রেস করে, কারণ তারা যে প্রার্থী দিয়েছেন মুসলিম প্রার্থী, আর মুসলিম প্রার্থীদের কেনই বা হিন্দুরা ভোট দেবেন? তাহলে এই ভোট ভাগাভাগির মধ্য দিয়ে কোথাও না কোথাও বিজেপি একটা কিন্তু সুবিধা পাচ্ছে। এই আসনটি এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে কিনা সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই এতগুলো মুসলিম ভোট এইবার ভাগাভাগি হতে চলেছে 4টি পার্টের মধ্যে, তার মধ্যে জেইউপি নতুন একটা সংযোজন। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য? নিশ্চিতভাবে সুচিন্তিত আপনাদের মতামতটা লিখে জানাতে ভুলবেন না। আপাতত অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এতটুকু রাখতে হচ্ছে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।